দর্শক, গতকালকেই বলেছিলাম যে আজকে ঢাকা অচল হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে। গুলিস্তান এলাকায় তেমনটাই হলো। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল, গুলিস্তান ব্লকেড করলো ইশরাক হোসেনের সমর্থকরা। তারা সেটি করে যেটা জানান দিতে চাইলেন সেটা হচ্ছে যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না নেয়ালে পরিণতি আরও খারাপের দিকে যাবে। সেখানে আমরা দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুশপুত্তলিকা তৈরি করা হলো, সেটাকে নানাভাবে লাঞ্ছিত করা হলো। সেই ঘটনা উত্তাপ ছড়ালো এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাল্টাপাল্টি ফেসবুকে লেখালেখি করলেন, দুইজনের অবস্থান জানালেন। ইশরাক হোসেনের সমর্থকরা চাই ইশরাককে মেয়র করতেই হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 10টি কারণ জানালেন যে এই 10টি কারণে ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ানো যাবে না। সরকার এবং বিএনপি এবার সত্যি সত্যি কি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কি হতে চলেছে? আসিফের পক্ষে অবশ্য সার্জিস আলমরাও ফেসবুকে পোস্ট দিচ্ছে দেখলাম। ঘটনা কোন দিকে যাচ্ছে? আগামীকালকে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে, তেমনটাই বলেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কি হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। কি বললেন আসিফ এবং ইশরাক সেই আলোচনাও করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন, কিন্তু তাকে শপথ নেওয়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। তাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে নানা রকমের লাঞ্ছিত করার ঘটনা আমরা দেখেছি আজকে নগর ভবনের সামনে। দুজনই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে জানিয়েছেন 10টি কারণ, যে এই 10টি কারণের জন্য ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো যাচ্ছে না। কি বলছেন তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। 2 নম্বর, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে। এরপরে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সঙ্গে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেটাও ঠিক হয়নি এমন বলেছেন। উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা উল্লেখ নেই। পঞ্চমত, শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন। 6 নম্বর, বরিশাল সিটি কর্পোরেশনের সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল, ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। সপ্তম, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কতদিন মেয়র থাকবেন তা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। 8 নম্বর, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। 9 নম্বর, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। 10 নম্বর, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না। অর্থাৎ যেটা তিনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী আমলের নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হবে, যেটা সরকার বলে আসছে যে আওয়ামী আমলের কোনো নির্বাচন বৈধ হয়নি, সব অবৈধ। কিন্তু এই সিটি কর্পোরেশনের রায়ের মাধ্যমে যদি ইশরাককে মেয়র হিসেবে করা হয়
নিয়োগ দেওয়া হয় তাহলে আওয়ামী আমলের নির্বাচনকে বৈধ হিসেবে মেনে নেওয়া হবে, এই কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতে চাচ্ছেন। তার 10টা পয়েন্টের আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কিন্তু এখানে একটা প্রশ্ন, তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেন একজনকে আদালতের রায়ে নিয়োগ দেওয়া হলো? তখন কি মনে ছিল না যে আওয়ামী আমলের নির্বাচনকে বৈধতা দেওয়া হলো? তখন কি এই কথা খেয়াল ছিল না? ইশরাকের বেলাতে এসে এই কথা কেন খেয়াল হচ্ছে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই কথার পাল্টা ইশরাক হোসেন ফেসবুকে লিখছেন যে যারা একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে তার মতামত। তিনি লিখেছেন যে মেয়র ফেওর কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি আরও বলেছেন, অনেক সমালোচনা মাথায় পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে। জনগণের ভোটের অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এই মেয়রের পদে বসা টসা এগুলো কোনো ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টার চেহারা উন্মোচনের জন্যই মূলত আমরা আন্দোলন করছি। তারা যে বিএনপির প্রতি কী ব্যবহার করবে আগামী নির্বাচনে, বিএনপির পক্ষে না বিপক্ষে নাকি নিরপেক্ষ অবস্থান নেবে, সেটা এই আন্দোলনের মাধ্যমে তাদের কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। এই চেহারাটা বের করার জন্যই আমরা মূলত আন্দোলন করেছি। ইশরাক হোসেনের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পষ্ট। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে বিএনপির প্রতি সরকারের যে এক ধরনের রোষানল রয়েছে, এক ধরনের আপত্তি রয়েছে বিএনপির পক্ষে কোনো কিছু যাক, এটা সরকার চায় না। সেই ব্যাপারটা স্পষ্ট করার জন্যই আমরা আন্দোলন করেছি, যেটার মাধ্যমে স্পষ্ট হয়েছে বিএনপি বিষয়ে সরকারের অবস্থানটা কী, এবং সরকারের মধ্যে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগও তিনি চেয়েছেন। সব মিলে পরিস্থিতি ঘোলাটের দিকে যাচ্ছে। বিএনপি এতদিনে এসে বোধহয় স্পষ্ট বুঝতে পারছে যে সরকার তাদের বিপক্ষে, পুরোপুরি তাদের বিপক্ষে কাজ করছে, এমনটাই ইশরাক হোসেনের লেখাতে স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে? সরকার তো মূলত আওয়ামী লীগের বিপক্ষে থাকার কথা, এখন কি সরকার বিএনপির বিপক্ষেও চলে গেল? তাহলে সরকার কার পক্ষে কাজ করছে, কিংবা কার পক্ষে কাজ করতে চাইছে? আগামীতে কাকে ক্ষমতায় আনতে চাইছে সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।